গোবর্ধনের রাজধানী মহাস্থানগড়ে যাওয়ার পথে পরিষ্কার আকাশ হঠাৎ কালো মেঘে ছেয়ে যায়। শুরু হয় বৃষ্টি। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেও আমাদের কাঙ্ক্ষিত স্থান মহাস্থানগড় বা পুণ্যনগরের রাজধানীর প্রধান ফটকে এসে পৌঁছালাম। এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে প্রাচীন বাংলার রাজধানীর পুণ্ডনগরের প্রধান গেট। এই প্রধান গেট দিয়ে কিন্তু পুণ্ডনগরের রাজধানীতে ঢোকা যেত। আমরা এই পুণ্ডনগরের রাজধানীর যে বিভিন্ন স্থাপনা সেগুলো একটু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এটি হচ্ছে প্রধান গেট। এই দুই পাশে প্রহরীরা বা দারোয়ান যেটা বলি, সে সময়কার কিন্তু এই রাজধানীকে প্রোটেকশন দেওয়ার জন্য এই দুই ধারে কিন্তু বিভিন্ন সৈন্যবাহিনী তারা কিন্তু মোতায়েন থাকতো এবং এই রাজধানীর ভিতরে কিন্তু আমরা এখন ঢুকছি। গুরুত্বপূর্ণ স্থানটির কিছু ইতিহাস এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে। প্রাচীনকালে বাংলার রাজধানী ছিল এই মহাস্থানগড়। এই স্থানটি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর খননকালে সাতটি যুগের সন্ধান পায়। যীশুখ্রিস্ট জন্মের আগে অর্থাৎ প্রায় 2500 বছর পূর্বে এই স্থানে মানুষের বসবাস ছিল। এই অঞ্চলটি সমুদ্র পৃষ্ঠ থেকে 118 ফিট উঁচু, যেখানে রাজধানী ঢাকা সমুদ্র পৃষ্ঠ থেকে মাত্র 20 ফুট উঁচু। এ কারণে প্রাচীনকালে এখানে শহর গড়ে উঠেছিল। বর্তমান গঙ্গা নদীর চেয়ে দ্বিগুণ বড় ছিল এর পাশ দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদী। ফলে যাতায়াতের সুবিধা থাকায় শহর গড়ে ওঠে এখানে। চারিদিকে প্রাচীর বেষ্টিত এই নগরীর ভিতরে রয়েছে বিভিন্ন আমলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন। কয়েক শতাব্দী পর্যন্ত এই স্থানে মৌর্য, গুপ্ত, পাল, সেন শাসকবর্ষের প্রাদেশিক রাজধানী ও পরবর্তীকালে হিন্দু সামন্ত রাজাদের রাজধানী ছিল। সে সময় ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করতে আসেন ফকির বেশি দরবেশ হযরত শাহ সুলতান মাহমুদ বলখি ও তার শিষ্য। ধর্মপ্রচারক শাহ সুলতান বলখি সম্পর্কে রয়েছে আশ্চর্য কিংবদন্তি। কথিত আছে তিনি মাছের পিঠে চড়ে করতোয়া নদী পাড়ি দিয়ে মহাস্থানগড়ে আসেন। প্রাচীন বাংলার রাজধানী যে পুণ্ডনগর, সেই পুণ্ডনগরের যে একটি লোককথা আছে, এখানে যে জিয়তকুণ্ড বলা হয়, এখানকার যে লোককথা সেটি হচ্ছে যে হযরত শাহ সুলতানের সাথে যখন পুণ্ডনগরের রাজা পরশুরামের যুদ্ধ হয়, সেই যুদ্ধকালীন সময়ে পরশুরাম কিন্তু তার সৈন্যবাহিনীকে এই জিয়তকুণ্ডের পানি খেয়ে জীবিত করত। এরকমই কি একটি লোককথা আছে। আমরা সেই জিয়তকুণ্ডকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করছি। এই সেই জিয়তকুণ্ড বা জীবিত কূপ বলা হয়। পরশুরামের সাথে হযরত শাহ সুলতান যুদ্ধে কুলে উঠতে পারছিল না, তখন সে জানতে পারলো যে এরকম একটি জীবিত কূপ বা জিয়তকুণ্ড আছে, যে সৈন্যগুলো মারা যাচ্ছে সেই সৈন্যগুলোকে আবার এই কূপের পানি খাওয়ায় কিন্তু জীবিত করা হচ্ছে। এরকম একটা তথ্য যখন হযরত শাহ সুলতান শুনতে পায়, তখন কিন্তু কাকের মাধ্যমে একটি গোমাংস মানে গরুর মাংস এই কূপের ভিতরে ফালানো হয়। সেই ফালানোর পরে কিন্তু এই কূপের যে আধ্যাত্মিক যে শক্তি, সেই শক্তি কিন্তু শেষ হয়। জিয়তকুণ্ডের পাশে এই অঞ্চলের হিন্দু শেষ রাজা পরশুরামের প্রাসাদ ছিল বলে ধারণা করা হয়। এই স্থানটি খননের সময় পাল, মুসলিম ও ব্রিটিশ ঔপনিবেশিক আমলের নানা সাংস্কৃতিক নিদর্শনের সন্ধান পাওয়া যায়। খননকালে প্রাসাদের নিচের স্তরে পাল আমলের নানা ভবনের ধ্বংসাবশেষ, পোড়ামাটির নকশায় তৈরি পাতলা ইট বা ফলক পাওয়া যায়। এই স্থানে চমৎকার চীনামাটির পাত্র পাওয়া যায়। এগুলো মুসলিম শাসন আমলের ধারণা করা হয়। রাজা যে পরশুরাম, সেই পরশুরামের যে প্রাসাদ, সেই প্রাসাদের কিন্তু মূল গেটে আমি দাঁড়িয়ে আছি। এই গেট দিয়ে কিন্তু এই অন্দরমহলে প্রবেশ করা হতো। এই অন্দরমহলের ভিতরে কিন্তু অনেক জায়গা এবং চারো সাইড দিয়ে কিন্তু কিছু স্থাপনা আছে। এটি সেই রাজা পরশুরামের যে প্রাসাদ সেটি। এগুলো কিন্তু বিভিন্ন মহল, বিভিন্ন রুম বা কক্ষ বলা চলে। এগুলো রানীমহল বা রাজাদের যে বৈঠকখানা বা বিভিন্ন যে প্রয়োজনীয় যেগুলো স্থাপনা ছিল, যেগুলো ঘর ছিল, সেগুলো কিন্তু এই অন্দরমহলের ভিতরে কিন্তু আসলে বেষ্টিত। যেহেতু দীর্ঘদিনের এই
জায়গাটি এটি কিন্তু মাটির নিচে দেবে গেছে, কিন্তু প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংস্করণে কিন্তু এটিকে নতুনভাবে সংস্কার করা হয়েছে, সেটি কিন্তু এখানে দেখানো হচ্ছে। জিয়তকুণ্ডর পাশেই রয়েছে মানকালী টিভি। 1965 থেকে 66 সাল পর্যন্ত প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে খনন কাজ শুরু হলে সুলতানি আমলের একটি মসজিদের ধ্বংসাবশেষ সহ বেশ কিছু ছোট ছোট প্রত্নতাত্ত্বিক বস্তু আবিষ্কার করা হয়। মসজিদটির আয়তন 26.21 থেকে 14.54 মিটার। খনন কাজ চলার সময় মসজিদের নিচে একটি মন্দিরের কিছু ধ্বংসাবশেষ পাওয়া যায়, তবে মসজিদটিতে কোনো শিলালিপি পাওয়া যায়নি। মসজিদের অবকাঠামো দেখে প্রত্নতাত্ত্বিকগণ ধারণা করেন এটি খুব সম্ভবত মুঘল আমলের পূর্বেই নির্মাণ করা হয়েছিল। তবে লোককথা আছে এই স্থানে প্রথমে একটি মন্দির নির্মাণ করেন রাজা মানসিংহ ও তার ভাই তানসিংহ। আবার অনেকে মনে করেন এখানে মসজিদটি নির্মাণ করেছিলেন ঘোড়াঘাটের জমিদারগণ। তৎকালীন সময়ের যে স্থাপনা, সেই স্থাপনা কিন্তু প্রত্নতাত্ত্বিক যে অধিদপ্তরের যে সংস্করণে সেটি কিন্তু এখানে বোঝা যাচ্ছে। এটি হচ্ছে যে জায়গাটিতে দাঁড়িয়েছি, এটি হচ্ছে মানকালী কুণ্ড, সেই স্থাপনা এটি। আজ এ পর্যন্তই। পরবর্তী পর্বে মহাস্থানগড়ের খোদার পাথরভিটা, শিলাদেবীর ঘাট, গোবিন্দভিটা, জাদুঘর সহ বিভিন্ন স্থাপনা ও এর ইতিহাস তুলে ধরার চেষ্টা করব। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।